ক্যামেরা দিয়েছ এদিকে? সেভেনটা দাও। বদলে গেছে আছে লাইনে সবাই? জটিল সংখ্যার আর্গুমেন্ট নিয়ে কথা বলছিলাম আমরা। জটিল সংখ্যার আর্গুমেন্ট মনে আছে গো? ও আচ্ছা, তোমাদের তো শুভ সকালই বলা হয়নি। জটিল সংখ্যার আর্গুমেন্ট নিয়ে আমরা কাজকর্ম করছিলাম লাস্ট ক্লাসে, তাই না? নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কিনা সেটাও তোমাকে খেয়াল রাখতে হবে মুস্তাক একটু। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি ভাই, লাইনে আছি। পুষ্পোজ্জ্বল ভাস্পাই ক্যাশপেমন আশপাসেন, এটা কেমন ভাষা গো? কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসুক, আর দু চারজন আসুক। আমাদের এই গ্রুপে মেম্বার 650 মতো মোটামুটি, আর উপস্থিত আছে 104 জন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। যেহেতু ভিডিওগুলো ডিলিট করি না, এত সকালবেলায় উঠে কষ্ট করে ক্লাস করার কি দরকার আছে? তাহলে আমি সুযোগ মতো রাত্রিবেলাতে যখন ইচ্ছা তখন ভিডিও করে আপলোড দিলেই তো হয়। হ্যাঁ, ক্ষতি হবে তোমাদের তখন। কল্পনা আজাদ আইডি থেকে বলছে, মানে কর্নিয়া, যে হোমওয়ার্কগুলো দেখেছিলেন? হ্যাঁ দেখেছিলাম আপু, হয়েছে তোমাদের হোমওয়ার্কগুলো। ওয়ালাইকুম সালাম। তাহলে আমরা শুরু করে দিই, সবাই ঘুমাক। ওই যে একটা তোমার গতকালকে রাত্রি স্ট্যাটাস দিলাম, ঘুমিয়ে থাকো গো সজনী ফুলের বিছানায়, ঘুম যেন নাহি ভাঙ্গে। দেখো মুস্তাক, এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস। তুমি জানো কয়েকদিন থেকে যেহেতু ক্লাস করতেছ, এটা তোমার জন্য সুবিধা হবে। এটা রিয়েল অ্যাক্সিস, এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস, রাইট? তো আমরা আগে জটিল সংখ্যার কয়েকটা ছোট ছোট পয়েন্ট তোমাদেরকে বলে রাখি, নইলে তোমরা অনেক সমস্যায় পড়তে পারো, রাইট? এই জায়গাগুলোতে সবসময় ধনাত্মক বাস্তব সংখ্যাগুলো অবস্থান করে। সাপোজ 2, এখানে 3, এখানে 5, রাইট? এখানে -2, এখানে -3, -4 ইত্যাদি, রাইট? আর এইদিকে ইমাজিনারি নাম্বারগুলো অবস্থান করে y অক্ষ বরাবর, রাইট? মনে করো এটা 2i, এটা মনে করো 3i, এটা মনে করো 5i ইত্যাদি, রাইট?
তো আমি যেটা বলতে চাচ্ছি যে কয়েকটা পয়েন্ট লিখো তোমরা। ধনাত্মক বাস্তব সংখ্যার, যে কোনো ধনাত্মক বাস্তব সংখ্যার, ধনাত্মক বানান ভুল হলো, বত হবে না এখানে, গলায় আবার কি হলো, ধনাত্মক বাস্তব সংখ্যার আর্গুমেন্ট, এই পয়েন্টগুলো লেখো, অনেক কাজে লাগবে তোমাদের জীবনে। ধনাত্মক বাস্তব সংখ্যার আর্গুমেন্ট ইকুয়াল টু কত হবে? তোমরা একটা জিনিস চিন্তা করো, আমি তোমাদেরকে আর্গুমেন্টের অ্যাকচুয়াল সংজ্ঞা দিয়েছিলাম যে মডুলাস নির্দেশক সরলরেখায় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় ওই জটিল সংখ্যার আর্গুমেন্ট। কি মনে আছে তোমাদের? দেখো, বাস্তব ধনাত্মক বাস্তব সংখ্যাগুলো অবস্থান করে এখানে, মনে করো এটা 2, বুঝলাম ওস্তাদ? তো তুমি একটা জিনিস দেখো, আমি যদি বলি যে এই 2 এর মডুলাস নির্দেশক রেখা কোনটা? এইটা, রাইট? 3 এর মডুলাস নির্দেশক রেখা কোনটা? এইটা। 5 এর মডুলাস নির্দেশক রেখা কোনটা? এইটা, রাইট? মডুলাস নির্দেশক সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে বলা হয় ওই সংখ্যাটির আর্গুমেন্ট। ঠিক আছে? তাহলে এক্স অক্ষ তো এইদিকেই আছে, আবার মডুলাস নির্দেশক রেখাও আছে এইদিকেই। তাহলে এই রেখাটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? 0। সুতরাং যে কোনো বাস্তব সংখ্যার, এই বাস্তব হয়ে গেছে তো, এটা না, বানান খুব ভুল করতেছ মোস্তাক তুমি আজকে। ধনাত্মক, যে কোনো ধনাত্মক বাস্তব সংখ্যার আর্গুমেন্ট হবে 0। কে ক্লিয়ার? কে সবাইকে ক্লিয়ার? এই কিরে, কে কাকে কি বলছে? তাহলে 0 ডিগ্রি বা 0 রেডিয়ান, যেটাই বলুন না কেন, রেডিয়ানে বললে 0 রেডিয়ান, ডিগ্রিতে বললে 0 ডিগ্রি, তোমার ইচ্ছা মতো একক লিখে নিও, 0 ডিগ্রি 0 রেডিয়ান একই। তা ধনাত্মক বাস্তব সংখ্যার আর্গুমেন্ট 0 ডিগ্রি। কে ক্লিয়ার মোস্তাক? এবার আসো, তাহলে যে কোনো ঋণাত্মক বাস্তব সংখ্যার, যে কোনো ঋণাত্মক বাস্তব সংখ্যার, যে কোনো ঋণাত্মক বাস্তব সংখ্যার আর্গুমেন্ট, যে কোনো ঋণাত্মক বাস্তব সংখ্যার আর্গুমেন্ট, দেখো মোস্তাক, ঋণাত্মক বাস্তব সংখ্যাগুলো এই জায়গাগুলোতে অবস্থান করে। তাহলে আমি এখানে যদি তোমার মডুলাস নির্দেশক রেখাটা আনি, তার মানে এটা মডুলাস নির্দেশক রেখা, এই মডুলাস নির্দেশক রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে বলো? 180 ডিগ্রি। অর্থাৎ যে কোনো ঋণাত্মক বাস্তব সংখ্যার আর্গুমেন্ট হবে চিরকাল পাই, পাই বা 180 ডিগ্রি, পাই রেডিয়ান। ওকে, তাহলে যে কোনো ধনাত্মক বাস্তব সংখ্যার আর্গুমেন্ট 0, যে কোনো ঋণাত্মক বাস্তব সংখ্যার আর্গুমেন্ট পাই। ওকে, এবার আসো কাল্পনিক সংখ্যা। এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা বাস্তব রেখার উপরে আর ওয়াই অক্ষের উপরে, ইমাজিনারি অ্যাক্সিসের উপরে যেগুলো সংখ্যা থাকে সেগুলোকে বলা হয় কাল্পনিক সংখ্যা, রাইট? তাহলে এগুলো কাল্পনিক সংখ্যা, এগুলিকে বলা হয় ধনাত্মক কাল্পনিক সংখ্যা, আর এগুলোকে বলা হয় ঋণাত্মক কাল্পনিক সংখ্যা। এখানে যদি দিই আমি -2i, এখানে হবে তাহলে -3i, তাহলে এখানে হবে -5i ইত্যাদি, লাইক দ্যাট। আমি বলো ধনাত্মক, এই যে ধনাত্মক কাল্পনিক সংখ্যার আর্গুমেন্ট কত? এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? 0 বলছি, 90 ডিগ্রি। এটা এক্স অক্ষ না,
এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, এই যে এটা 90 ডিগ্রি, তাহলে এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের কোণ কত? 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি ধনাত্মক কাল্পনিক সংখ্যা, নট জটিল সংখ্যা, কাল্পনিক সংখ্যা, ধনাত্মক, এই কথাগুলো লিখতেছো তোমরা, ধনাত্মক কাল্পনিক সংখ্যার আর্গুমেন্ট ইকুয়াল টু পাই বাই টু, পাই বাই টু মানে 180/2 মানে 90 ডিগ্রি। ঠিক আছে, এখন এই ধনাত্মক কাল্পনিক সংখ্যা বলতে কোন আকৃতির সংখ্যাকে বোঝানো হচ্ছে? যদি কে আই আকৃতির সংখ্যা হয়, যেখানে কে এর মান হবে গ্রেটার দেন 0, কে এর মান হবে ধনাত্মক, কে এর মান 0 থেকে বড় হবে, 0 থেকে বড় যে কোনো সংখ্যা যদি আই এর সাথে গুণাকারে থাকে তাহলে তার আর্গুমেন্ট চিরকাল পাই বাই টু। কি মনে থাকবে? ওকে, এবার অনুরূপভাবে যদি আমরা বলি ঋণাত্মক কাল্পনিক সংখ্যার আর্গুমেন্ট ইকুয়াল টু, এই দিক থেকে ঘুরলে হয় 3π/2, আর এখান থেকে এটাও ঘুরলে হবে -π/2। তো -π/2টা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, দ্যাট ইজ -π/2। তাহলে এটা হচ্ছে কি আকৃতির জটিল সংখ্যা? এই কে আই আকৃতির জটিল সংখ্যাই হবে যদি কে লেস দেন 0 হয়। ঠিক আছে, তার মানে কি কে যদি 0 থেকে ছোট হয়, কে আই আকৃতির সংখ্যাগুলি হচ্ছে নেগেটিভ জটিল সংখ্যা, রাইট? সুতরাং এখানকার যে কোনো জটিল সংখ্যার আর্গুমেন্ট এই দিক থেকে ঘুরলে 3π/2, আর এখান থেকে এটা ঘুরলে -π/2। ঘড়ি কাটার দিকে ঘুরলে নেগেটিভ, ঘড়ি কাটার বিপরীতে ঘুরলে পজিটিভ। কি তোমরা বুঝেছ? হ্যাঁ, 270 হবে, তো 270 হবে, ডান দিক থেকে ঘুরলে হবে -π/2। কি তোমরা কি বুঝতে পারছ সবাই? পিউরয় আইডি থেকে দিয়েছে শতাব্দী ব্রহ্মা। শতাব্দী ব্রহ্মা একদিনও আমার ক্লাস মনে হয় মিস করেনি, অ্যাওয়ার্ড দিব। যারা একদিনও ক্লাস মিস করবে না তাদেরকে অ্যাওয়ার্ড দিব বছর শেষে। ঠিক আছে মোস্তাক? ইনশাল্লাহ। ক্লিয়ার। ওকে, তাহলে এই কটা জিনিস খেয়াল রাখিও তোমরা। এবারে আসো, আরো কথা আছে, কথার পিছনে কথা আছে। তাহলে মোস্তাক বলো, আমি যদি বলি যে শুধু আয়ের আর্গুমেন্ট কি হবে, তুমি চোখ বন্ধ করে ওই সূত্র না ফেলে, এগুলো আসে এমসিকিউ, এই জন্য এগুলো বলছি, ইউ হ্যাভ টু জানতে হবে আয় হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা। এই কাল্পনিক সংখ্যার আগে পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে? কি চিহ্ন আছে? পজিটিভ। তাহলে আয়ের আর্গুমেন্টটা কি হবে? তোমাকে মনে করতে হবে এটা পজিটিভ কাল্পনিক সংখ্যা। এটা আর্গুমেন্ট মানে এটা কোথায় অবস্থান করে? ওয়াই অক্ষের ধনাত্মক দিকের উপর অবস্থান করে। ওয়াই অক্ষের ধনাত্মক দিকের উপর অবস্থান করলে আর্গুমেন্ট কত? π/2। ইউ হ্যাভ টু মনে রাখতে হবে। ঠিক আছে, এবার দেখো আই স্কোয়ার আর্গুমেন্ট। এখন তোমাকে জানতে হবে আই স্কোয়ার মানে কি, আই স্কোয়ারের অবস্থান কোথায়। তোমার ফিলিংস আসতে হবে, ভেতর থেকে ফিল করা জানতে হবে তোমাকে। তোমার মনে আছে কি যে এখান থেকে এটাকে আই দ্বারা গুণ করলে এটা হতো, এখান থেকে এটাকে আই দ্বারা গুণ করলে এটা হতো, এটা যদি 1 হয়, এটা যদি 1 একক হয়, আই দ্বারা গুণ করলে হয় এটা আই আই, এটাকে আবার আই দ্বারা গুণ করলে হবে এটা আই স্কোয়ার, এখানে হবে তোমার আই কিউব, আর এটা হবে i⁴ এরকম শেখাইছিলাম, রাইট? মনে করো এবার আইটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিকের উপরে, এর আর্গুমেন্ট π/2। আই স্কোয়ারটা
এক্স অক্ষের ঋণাত্মক দিকের উপরে, এক্স অক্ষের ঋণাত্মক দিক মানে কি নেগেটিভ বাস্তব সংখ্যা, নেগেটিভ বাস্তব সংখ্যা আর্গুমেন্ট পাই, তাহলে আই স্কয়ারের আর্গুমেন্ট পাই। আই কিউবের আর্গুমেন্ট মাইনাস পাই বাই 2, এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। অথবা আমরা এই দিক থেকে ঘুরলে 3 পাই বাই 2 ও বলতে পারি। আবার এখানে দেখো 2 ইন্টু পাই বাই 2 ও কিন্তু বলা যেত, 2 আর 2 তো ফু দিলে উড়ে যায়, রাইট? তাহলে আই টু দি পাওয়ার 4 এর আর্গুমেন্ট কত? আই টু দি পাওয়ার 4 এর আর্গুমেন্ট, আই টু দি পাওয়ার 4 তো এক্স অক্ষের ধনাত্মক দিকের উপরে, মুখ্য আর্গুমেন্ট বললে 0 অথবা এমনি আর্গুমেন্ট বললে 2 পাই। 2 পাই মানে আবার কি জানো মোস্তাক? 2 পাই মানে হচ্ছে তোমার 4 ইন্টু পাই বাই 2, 4 ইন্টু পাই বাই 2। তাহলে এটা দ্বারা আমি বোঝাতে চাচ্ছি আয়ের উপরে যত পাওয়ার থাকবে তার আর্গুমেন্ট হবে তত পাই বাই 2। আয়ের উপরে যত পাওয়ার থাকবে আর্গুমেন্ট হবে তত পাই বাই 2। এই হাবটা মনে রাখতে হবে, রাইট? তাহলে বলো এখানে আয়ের উপরে পাওয়ার কত? তাহলে সংক্ষেপে লিখে রাখো, আই টু দি পাওয়ার এন এর আর্গুমেন্ট, আই টু দি পাওয়ার এন এর আর্গুমেন্ট ইকুয়াল টু n পাই বাই 2। কেমন থাকবে? আর যদি এখানে এরকম থাকতো যেখানে ধনাত্মক না থাকে ঋণাত্মক থাকতো, যেমন মাইনাস আই টু দি পাওয়ার n, রাইট? তাহলে মাইনাস আই টু দি পাওয়ার n এর আর্গুমেন্ট ইকুয়াল টু কত হবে? এটা নির্ভর করবে তোমার এটা কোন কোয়াড্রেন্টে, মানে কার ওয়াই অক্ষের ধনাত্মক দিকে নাকি ঋণাত্মক দিকের উপরে থাকে। যেমন দেখো মোস্তাক, এখানে n এর মান যদি আমি 3 দিই, ঠিক আছে, তার মানে কি আই কিউব মানে কত? মাইনাস আই, মাইনাসে প্লাস আই, তার মানে ওয়াই অক্ষের ধনাত্মক দিকের উপরে, রাইট? ওয়াই অক্ষের ধনাত্মক দিকের উপরে থাকবে। তাহলে এখানে আসলে এই মাইনাস আর এটা কি নির্দেশ করে? এই মাইনাসের উপরে কিন্তু নির্ভর করবে না যে এখানে প্লাস আর মাইনাস হবে, এটার ক্যালকুলেশন করার পরে হিসাব করতে হবে তোমাকে, রাইট? যে যেমন আই টু দি পাওয়ার n এর আর্গুমেন্ট n পাই বাই 2 দিয়েছে, রাইট? তাহলে মাইনাস আই টু দি পাওয়ার n এর আর্গুমেন্ট, হিসাবটা করতে হবে। মনে করো আমি এরকম একটা জিনিস দিলাম, খেয়াল করো, মিশাই দিই উপরে বোঝাই, হ্যাঁ? যেতে যেতে এই পথ হয় যদি ভুল, তোমার দু হাত ধরে খুঁজে নিব কুল। মাইনাস আই কিউবের আর্গুমেন্ট, রাইট? অ্যাকচুয়ালি এটাকে যদি তুমি লেখো যে ঠিক আছে মাইনাস আই কিউব মানে প্লাস আই তো ওয়াই অক্ষের উপর অবস্থান করে, বাট আমরা যদি এই কনসেপ্ট অনুসারে লিখি, ওকে, প্লাস থাকলে প্লাস লিখবো, মাইনাস থাকলে এখানে মাইনাস লিখবো, রাইট? দেখো মাইনাস, এই মাইনাসটা এখানে নিব, দিয়ে এখানে 3 পাই বাই 2 লিখবো, মানে এই কনসেপ্ট অনুসারে। আই টু দি পাওয়ার n এর আর্গুমেন্ট n পাই বাই 2, আই টু দি পাওয়ার আই কিউবের আর্গুমেন্ট 3 পাই বাই 2, এখানে একটা মাইনাস আছে তো এখানেও একটা মাইনাস দিলাম, রাইট? অ্যাকচুয়ালি ঘটনা কিন্তু সঠিক, কেন জানো? এই জিনিসটা মানে কিন্তু তোমার জানতে হবে মাইনাস আই কিউব মানে আবার মাইনাস আই, এইটা ইকুয়াল টু আবার দেখো মাইনাসে প্লাস আই কোথায় অবস্থান করে? ওয়াই অক্ষের ধনাত্মক দিকের উপরে, এখানে আই অবস্থান করে পাগলা। তাহলে এর আর্গুমেন্ট এই দিক থেকে ঘুরলে হবে তোমার পাই বাই 2, আর এই দিক থেকে ঘড়ি কাটার দিকে ঘুরলে কত হবে? পাই বাই 2, কয়টা পাই বাই 2? তাহলে ঘড়ি কাটার দিকে ঘুরলে চিহ্ন কি হয়? -3 পাই বাই 2।
এটা আসলো মানে যে অ্যান্সার হয়নি এমনটা না, রাইট? এটাও অ্যান্সার হয়েছে, এটা ঘড়ি কাটার দিকে ঘোরা হয়েছে, -3π/2 এটাও হবে। আর -3π/2 মানেই কিন্তু শুধু π/2, অথবা এখানে আবার লিখতে পারি শুধু π/2। ইচ্ছা বাই খুশ ইকুয়াল টু যা ইচ্ছা তাই। কে তোমরা কি বুঝেছ? যা আগের ক্লাসে পড়ছিলি সেগুলো ভুলে যা, হার্ড ডিস্কের মেমোরি ফাঁকা পাবি নতুন জিনিস মনে রাখার। ঠিক আছে, তোমরা কি বুঝেছো ভাইজান? দেখো তো একটু। তোমরা কি বুঝেছো? কে বলছে? আর আসাদুল ইসলাম কর্নিয়া বলছে কল্পনা আজাদ আইডি থেকে। তোমরা জানো যে আমার মানে অর্ধাঙ্গিনী নাম হচ্ছে কর্নিয়া, কল্পনা আজাদ আইডি থেকে। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, ওকে। সুন্দর সুন্দর, তোমরা তো ভালোই বোঝো। শতাব্দী, তোমাকে অ্যাওয়ার্ড দেবো যদি তুমি শেষ পর্যন্ত কোনো একদিনও যদি ক্লাস না মিস করো। আমার এরকম অ্যাডমিশন বেসের যারা এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, আসলে এখন পরীক্ষা দেয়নি, মোস্তাক তুমি চেনো, শৈলী নামে একটা মেয়ে আছে, ফার্স্ট ইয়ার থেকে এই অ্যাডমিশন পর্যন্ত কোনো সিঙ্গেল ক্লাস তার মিস নাই, একটা ক্লাসও মিস নাই। সে অসুখ হোক, বিসুখ হোক, জ্বর হোক, সে পর হয়ে যাক, তারপরেও সে একদিনও ক্লাস মিস করেনি, রাইট? আমি তোমাকে আজকে বলে রাখলাম মোস্তাক, ও ইনশাল্লাহ বুয়েটে চান্স পাবে। তাহলে কি ক্লিয়ার এটা? এবার আসো তাহলে, এবার খুব ভালো ভালো জিনিস শিখবো একটু। হ্যাঁ মোস্তাক, দেখো একটু, এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, ঋণাত্মক দিক, ওয়াই অক্ষের ধনাত্মক দিক, ওয়াই অক্ষের ঋণাত্মক দিক, ইমাজিনারি অ্যাক্সিস, রিয়াল অ্যাক্সিস, রাইট? মোস্তাক, এই এটা যদি একটা জটিল সংখ্যা জেড হয়, যেটাকে আমরা প্রকাশ করলাম এক্স প্লাস আই ওয়াই দিয়ে, তাহলে এর স্থানাঙ্ক দিয়ে প্রকাশ করলে এক্স ওয়াই লেখা যায়, right? You know it, and you know this length is x and this length is y, right? You know it, and the distance between origin and this point is called the modulus of that complex number. This is r, okay, clear? And you know this is argument theta, right? Now this theta is called argument of this complex number, right? তো আমরা জানি এই থিটা হচ্ছে আর্গুমেন্ট, এবং আমরা যদি এখানে বলি যে আমি cos থিটা লিখব, তাহলে cos থিটা ইকুয়াল টু কবরে ভূত অনেক x/r লেখা যায়। অতএব x ইকুয়াল টু r cos থিটা লেখা যায়, রাইট? x ইকুয়াল টু r cos থিটা, রাইট? আজকে কিন্তু আমরা পড়তে পড়তে অনেক দূর চলে যাব। আবার sin থিটা ইকুয়াল টু কি লেখা যায় মোস্তাক বলো তো? তুমি তো সায়েন্সে পড়েছো নাকি ক্লাস 9-এ? sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে y আর অতিভুজ হচ্ছে r। অতএব y ইকুয়াল টু r sin থিটা, ওকে? তাহলে আমরা যে জটিল সংখ্যাটা দেখেছিলাম x প্লাস আই ওয়াই আকারের, তার x এর মানটা হবে r cos থিটার সমান, অর্থাৎ মডুলাস এবং আর্গুমেন্টের থিটার কোসাইন, ওকে? এই দুটার গুণফলের সমান। আর y এর মান কত হবে মোস্তাক? r sin থিটা। সো আমরা x প্লাস আই ওয়াই কে লিখতে পারি r cos থিটা প্লাস i ইন্টু r
sin theta. Okay, so this equal to r common nile cos theta plus I sin theta. This is x plus I y. Okay, এই লাইনটা মনের খাতায় কিসের পাতায় বলো? মনের খাতায় স্মৃতির পাতায় ফোটায় ফোটায় লিখে রাখো x plus iy equal to r into cos theta plus I sin theta. Okay, জটিল সংখ্যার এই x plus iy আকারের প্রকাশ এটাকে বলা হয় কার্তেশীয় আকৃতি। কার্তেশীয় আকৃতি। This form is called polar akriti. Polar akriti. Polar akriti. Right? তাহলে দেখো মোস্তাক, এটাও জটিল সংখ্যা, এটাও জটিল সংখ্যা, বাট এটাকে বলা হয় জটিল সংখ্যার পোলার আকৃতি। রাইট? এখন দেখো তাহলে এখানে x প্লাস iy একটা জটিল সংখ্যা। রাইট? যদি সরাসরি এইভাবে আসে এর মডুলাস কত? √x² + y²। এর আর্গুমেন্ট কত? কোয়াড্রেন্ট ভেদে tan ইনভার্স y/x এর মডুলাস প্লাস বা মাইনাস হয়। কথা তো এরকম ছিল। রাইট? এই আকারে না আসে, যদি এই আকারে আসে, দেখো এটাও কিন্তু একটা জটিল সংখ্যা। হোয়াট ইজ r? দিস ইজ মডুলাস। হোয়াট ইজ থিটা? দিস ইজ আর্গুমেন্ট। রাইট? তাহলে আমি যদি তোমাকে বলি এই আকৃতির জটিল সংখ্যা দিয়ে যে মডুলাস কত, cos থিটা প্লাস I sin থিটার সাথে ব্র্যাকেটের বাইরে যা থাকবে সেটা মডুলাস, cos এবং sin এর সাথে যে অভিন্ন কোণ থাকে সেটাকে বলা হয় আর্গুমেন্ট। সেটাকে বলা হয় আর্গুমেন্ট। কি ক্লিয়ার? তাহলে এটা পোলার আকৃতি, এটার মডুলাস আর আর্গুমেন্ট থিটা। এখন প্রিয় ছাত্রছাত্রী ভাই ও ভাবিরা দেখো, 2 into cos 2π/3 প্লাস I into sin 2π/3। তোমাদের কাছে যদি আমি প্রশ্ন করি এই জটিল সংখ্যাটার, এটাও তো জটিল সংখ্যা, এই জটিল সংখ্যাটার মডুলাস কত? মোস্তাক, হোয়াট ইজ মডুলাস? ইন দ্য ফর্ম অফ পোলার। তাহলে পোলার ফর্মে মডুলাসটা হচ্ছে ব্র্যাকেটের বাইরে যেটা থাকবে। ব্র্যাকেটের বাইরে কত আছে? তাহলে মডুলাস 2, আর্গুমেন্ট কত? 2π/3। তার মানে কোন একটা জটিল সংখ্যার যদি আমি মডুলাস আর আর্গুমেন্ট তোমাকে বলে দিতে পারি, তাহলে তুমি পোলার আকৃতিটা দিতে পারবা। দিস ইজ পোলার ফর্ম অফ দিস কমপ্লেক্স নাম্বার। ওকে, দিস ইজ polar form of complex number whose modulus is 2 and argument is 2π/3. রাইট? এটা হচ্ছে পোলার ফর্ম বলা হয়। বাট আমি যদি তোমাকে এখন বলি, মোস্তাক একটা প্রশ্ন, খুবই সুন্দর কিউট একটা প্রশ্ন, যে -1 প্লাস √3i এই জটিল সংখ্যাটির পোলার আকৃতি নির্ণয় করো। জটিল সংখ্যাটির পোলার আকৃতি নির্ণয় করো। রাইট? তো ইউ হ্যাভ টু জানতে হবে, সর্বপ্রথম তোমাকে জানতে হবে যে উই নো x plus iy equal to r into cos theta plus I sin theta. ওকে, ইউ হ্যাভ টু বের করতে হবে আর এর মান কত? আর মানে মডুলাস। তাহলে এই জটিল সংখ্যাটার ক্ষেত্রে আর মানে মডুলাস। মডুলাস মানে √x² + y², যা গতদিন তোমরা করেছো বাড়ির কাজ হিসেবে। রাইট? তাহলে বলে এখানে x মানে -1, y মানে √3, তাহলে -1 এর উপর স্কয়ার মানে 1 প্লাস √3 এর উপর স্কয়ার মানে 3 ইকুয়াল টু 2। দিস ইজ মডুলাস। হোয়াট ইজ আর্গুমেন্ট? আর্গুমেন্ট মানে থিটা। থিটা ইকুয়াল টু আমাকে দেখতে হবে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট হলে পাই মাইনাস tan ইনভার্স y/x এর মডুলাস। tan ইনভার্স y মানে √3, x মানে -1, তার আবার মডুলাস। দিস ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স √3, পজিটিভ হয়ে যাবে মডুলাসের কারণে। দিস ইকুয়াল টু পাই মাইনাস পাই/3, দিস ইকুয়াল টু 2π/3। কি বলো মোস্তাক তুমি?
রাইট? তাহলে থিটার মান 2π/3, তাহলে আর এর মান তুমি জানো, থিটার মান তুমি জানো। এইবারে তুমি এখান থেকে তোমার কনসেপ্টটা একটু টানো যে -1 + √3i, এটা ইকুয়াল টু হোয়াট ইজ আর? আর এর মান মডুলাস কত পাইছো? মডুলাস তাহলে 2 × cos 2π/3 প্লাস i × sin 2π/3। কি ক্লিয়ার? এই তোমরা কি বুঝেছো ভাইজান? তোমরা কি বুঝেছো? ভেরি গুড। তাহলে দেখো আমাদের মডুলাস হচ্ছে 2 আর আর্গুমেন্ট হচ্ছে 2π/3। তাহলে কোনো কিছুর পোলার আকৃতি বের করতে চাইলে তোমার মডুলাস লাগবে এবং আর্গুমেন্ট লাগবে। কি ক্লিয়ার ভাইয়েরা আমার? আমি কিন্তু এই জিনিসটা মনে রাখতে বলেছি, x + iy = r × cos θ + i sin θ। আমার জাতির কাছে এবার একটা প্রশ্ন, সবাই বলবে সবাই তো সুখী হতে চাই, কেউ পায় কেউ বা হারায় তারে, কি আসে? বলবে আমাকে স্টুডেন্টরা, আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জটিল সংখ্যাটির মডুলাস কত, এই জটিল সংখ্যাটির আর্গুমেন্ট কত? বলো। এই জটিল সংখ্যাটির মডুলাস কত, এই জটিল সংখ্যাটির আর্গুমেন্ট কত? বলো। কোনো ব্যাপার না, নিয়ে আসতেছি। রাকাত আশ্রম বলছে ভাই পোলার থেকে যদি কার্তেশিয়াতে আনতে বলে তাহলে কি করব? অবশ্যই নিয়ে আসা যাবে। মডুলাস 1, ভেরি গুড। আর্গুমেন্ট কত বলো? মডুলাস 1, নাহিয়ান হাসান। মডুলাস হবে 1, সেটা তো বুঝলাম। আর্গুমেন্ট 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 নাফিসা ইসলাম হৃদি লিখেছে থিটা, ভেরি গুড। আর্গুমেন্ট থিটা, ভেরি গুড। হ্যাঁ, মডুলাস 1, আর্গুমেন্ট কেউ লিখতেছে -θ। নাসিন তাবাসসুম, মডুলাস 1 ও থেটা। অনেকে লিখছে থেটা, আর্গুমেন্ট থেটা। আচ্ছা, আমি সর্বপ্রথম তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই যে মডুলাস এবং আর্গুমেন্ট পোলার ফর্মে যদি থাকে, ঠিক আছে মোস্তাক? পোলার ফর্মে যদি থাকে তাহলে আমি এখানে আগে একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেটের বাইরে কোনো সংখ্যা না থাকলেও জোর করে একটা 1 লিখব, রাইট? এবং আমাদের মেন কোশ্চেনে মিডিলে আমাদের যখন x + iy আকারের জটিল সংখ্যা আমি দিয়েছিলাম তখন তার পোলার ফর্মটা ছিল r × cos θ + i sin θ, রাইট? তো এখানে কি প্লাস আছে মোস্তাক? কি আছে? এই জিনিসটাকে ইউ হ্যাভ টু প্রকাশ করতে হবে এইভাবে, cos of -θ + i × sin -θ। তোমাকে সাপও মারতে হবে, আবার লাঠিও ভাঙ্গা যাবে না। তোমাকে আমি আগেই বলেছি মিডিলে প্লাস থাকতে হবে, কজ এবং সাইনের সাথে অভিন্ন কোণ থাকতে হবে। সাইনের সাথে -θ দিয়ে তুমি কজের সাথে +θ শুধু রাখতে পারবা না, রাইট? তোমাকে রাখতে হবে এখানে প্লাস চিহ্ন দিয়ে সাইন এবং কজের সাথে অভিন্ন কোণ, রাইট? এখানে যে কোণ থাকবে এখানেও সেই কোণ লাগবে। cos -θ মানে cos θ, এটা কি লেখা অপরাধ হয়েছে? অপরাধ হয়নি। আমরা জানি cos - θ = cos θ হয়। তাহলে দেখো এখানে মডুলাস = 1, মডুলাস = 1 এবং আর্গুমেন্ট = -θ। cos এবং সাইনের সাথে উভয়ের সাথে যে অভিন্ন কোণ থাকে
সেটাই হচ্ছে আর্গুমেন্ট। সুতরাং যারা মডুলাস তোমরা 1 দিয়েছিলা, আর্গুমেন্ট -θ দিয়েছিলা, তাদেরটা সঠিক আছে। কি গো ঠিক আছে? ওকে ওকে ঠিক আছে। তাহলে আর্গুমেন্ট -θ। নাফিসা ইসলাম হৃদি, তোকে কানের উপর দিয়ে পড়ে মনোযোগ নাই পড়ালেখায়। আটকে গেল কি না আটকে যায়নি? অযথা কেন আটকাবে? আটকে গেছে নাকি মাস্টার? ওকে, এইবারে করো দেখি কেমন পারো তোমরা। এবার একটা অঙ্ক দিচ্ছে মডেল মোস্তাকাদেরকে। হ্যাঁ, 2 × sin θ প্লাস I × cos θ। বলো এই জটিল সংখ্যাটার মডুলাস এবং আর্গুমেন্ট কত? এই জটিল সংখ্যাটির মডুলাস এবং আর্গুমেন্ট কত? দেখি কে বলতে পারে। একটু বসলাম। এই জটিল সংখ্যাটার মডুলাস এবং আর্গুমেন্ট কত? করো। মনে রাখতে সময় নিজেকে এখন এতিম এতিম লাগছে, ক্লাসে পরে এসে কিছুই বুঝছি না। মডুলাস তো 2, এটা তো সবাই লিখতে পারছে রে। আর্গুমেন্টটা লেখো না প্লিজ। একজন লিখেছে 90 ডিগ্রি -θ, একজন লিখেছে আর্গুমেন্ট 90 ডিগ্রি, আসাদুল ইসলাম লিখেছে আর্গুমেন্ট θ। হ্যাঁ, মডুলাস তো 2 চোখ বন্ধ করে মোস্তাকা বলতে পারে। দেবব্রত তপন আইডি থেকে বলছে আর্গুমেন্ট θ। কর্নিয়া, মাই ডিয়ার কর্নিয়া, তুমিও আর্গুমেন্ট বলেছ θ। সুন্দর। শতাব্দী ব্রহ্মা আইডি থেকে বলছে আর্গুমেন্ট π/2 - θ। ইয়েস, আর্গুমেন্ট হবে π/2 - θ। আর্গুমেন্ট হবে π/2 - θ। আফরিন অমি, এর আগে তো এই ধরনের কোনো আইডি থেকে ক্লাস করা দেখিনি আমি। আফরিন অমি আইডি থেকে আর্গুমেন্ট 90 ডিগ্রি - θ ঠিক আছে। আমানিশা খান θ শুধু দিয়েছে, হয়নি। ওকে, দেখো দেখেছো মোস্তাক, এখনই এরা ভুল করতেছে এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে। আর এগুলো শেখায়, মানুষ বলে যে এগুলো শেখাইতে তোমার সময় চলে যায়। সময় লাগবে না বলো তো শেখাতে? এগুলোর ভিতরে যে কত লজিক লুকিয়ে আছে আমরা জানি। আমি তোমাকে বারবার বলছি মোস্তাক, এই জিনিসটা মনের খাতায় স্মৃতির পাতায় লিখে রাখো ফোটায় ফোটায়। r × cos θ প্লাস I × sin θ। তোমাকে মনে রাখতে হবে পোলার আকৃতিতে জটিল সংখ্যার ব্র্যাকেটের বাইরে যেটা সেটা মডুলাস, ব্র্যাকেটের ভিতরে I এর সাথে সাইন থাকতে হবে, I এর সাথেই সাইন থাকতে হবে। ওটাই তো আদর্শ আমাদের, এটা তো আদর্শ জিনিস। আদর্শ থেকে বিচ্যুত হতে হয় না কখনো, রাইট? তাহলে এখানে কি I এর সাথে সাইন আছে? কি আছে? এমন কিছু করো যেন I এর সাথে তোমার সাইন হয় আর বাস্তব অংশটা কজ হয়। এত সোজা না পড়ালেখা। এটাই ইকুয়াল টু 2 × এটাকে আমাকে লিখতে হবে cos × π/2 - θ, অর্থাৎ 90 ডিগ্রি - θ। তাহলে কসটা সাইনে পরিণত হয়ে যায়, তোমরা জানো। ফার্স্ট কোয়াড্রেন্টে কস পজিটিভ, ঠিক আছে। প্লাস I × সাইন, তখন থিটাকে লিখতে হয় π/2 - θ। তাহলে বলো তো এই ফরম্যাট আর এই ফরম্যাটটা একই কিনা? এবারে বলো কজ এবং সাইনের সাথে অভিন্ন কোণ কত আছে? π/2 - θ। অতএব এর মডুলাস হচ্ছে 2, মডুলাস 2 আর আর্গুমেন্ট π/2 - θ। কি ক্লিয়ার? কি প্রিয় ছাত্রছাত্রী ভাবিরা ভাইরা
তোমরা কি ক্লিয়ার বুঝেছাও? মাহাদি খান, কারেন্ট চলে গেল, অসহায় হয়ে পড়লাম। কারেন্ট চলে গেলে সমস্যা কি? তুমি অসহায় হয়েছে এটা জানাতে পারলা কি করে তাহলে? ওকে, ক্লিয়ার। দেখেছ, ছোট্ট ছোট্ট ভুল মানুষের কুল হারাতে যথেষ্ট, রাইট? একদম ক্লিয়ার। ঠিক আছে, হয়েছে? আমার মনে রাখতে হবে যে এই জটিল সংখ্যাটার আসলে পোলার আকৃতি, এটা আদর্শ। কস প্লাস আই সাইন লাগবে। ওকে, আরো কথা আছে মুস্তাক? হ্যাঁ, কথা দিয়ে রাখনি কথা, এই হৃদয়ে দিয়েছ শুধু ব্যথা। এবার দেখো, আমি অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি একটু, ঠিক আছে? তোমাদেরকে আজকে আমি জটিল সংখ্যার আর্গুমেন্টের আজকে যে জিনিসটুকু পড়ালাম, এরপরে ছোট্ট আরেকটা ভালো জিনিস শেখাবো তোমাদেরকে। এটা মনে করো জটিল সংখ্যার ভিতরের কোনো জিনিস না, এমনি একটা জিনিস। শখ হইলো, আমার শখ হতে পারে না? মানুষের শখ হয় না? হ্যাঁ, সেটা হচ্ছে মনে করো এফ অফ এক্স যে কোনো একটা ফাংশন, এটা আসলে জটিল সংখ্যার ভিতরের অভ্যন্তরীণ কোনো জিনিস না, বাট শেখা উচিত আর কি। একজন সচেতন শিক্ষার্থী হিসেবে, এইচএসসি লেভেলের সচেতন শিক্ষার্থী হিসেবে এটা জেনে থাকা উচিত, রাইট? তো মনে করো এফ অফ এক্স ইকুয়াল টু এরকম একটা ফাংশন, এ নট প্লাস এ ওয়ান ইন্টু এক্স প্লাস এ টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ থ্রি ইন্টু এক্স কিউব প্লাস এ ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এইভাবে এ ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এইভাবে চলতে 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 কুছ হতা হ্যায়। ঠিক আছে, মনে করো আমি কোনো একটা এক্সের ফাংশন নিলাম এবং এই ফাংশনটার বৈশিষ্ট্য কি? এই ফাংশনটার বৈশিষ্ট্য হচ্ছে এক্সের ঘাতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা ক্রমবর্ধমান। এক্সের ঘাতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ক্রমবর্ধমান, রাইট? তো পৃথিবীর যে কোনো ফাংশনকে এই ফাংশনের রূপে প্রকাশ করা সম্ভব, পৃথিবীর যে কোনো ফাংশনকে মোস্তাক, যদি সেটাকে অসীম ধারায় বিস্তৃত করা যায়। সেটা অসীম হতে পারে, সসীম হতে পারে, সেটা নির্ভর করবে ফাংশনটার ক্যারেক্টারিস্টিক্সটা কি, রাইট? আমি পৃথিবীর যে কোনো ফাংশনকে এরকম একটা এক্সের ঊর্ধ্বক্রমিক ধারার ফাংশন রূপে প্রকাশ করতে পারি আসলে। ওকে, তাহলে এফ অফ এক্স, এক্সের যদি এমন একটা ফাংশন হয় যাকে এক্সের ঘাতের ঊর্ধ্বক্রমিক অনুসারে সাজানো যায়, রাইট? এখন প্রশ্ন যে এগুলো কি জিনিস ভাই? এ নট, এ ওয়ান, এ টু, এ থ্রি, এ ফোর, হোয়াট ইজ দিস? এগুলো হচ্ছে সহগ। এগুলো সহগ। এই সহগগুলো মান কোত্থেকে পাবো সেটা আবার বের করা শেখাচ্ছি, রাইট? তার আগে আমাকে শুধু বলো, আমি কিন্তু তোমাকে আগেই বলে নিয়েছি যে এফ অফ এক্স ফাংশন পৃথিবীর যে কোনো ফাংশনকে এই আকারে প্রকাশ করা যায়, রাইট? এখন আমার প্রশ্ন, আমি তোমাকে একটু নিয়ে চলে গেলাম ডিফারেন্সিয়েশনে। এটাকে ফার্স্ট ডেরিভেটিভ বের করে ড্যাশ এক্স, মানে একবার ডিফারেন্সিয়েশন। ধ্রুব সংখ্যার ডিফারেন্সিয়েশন 0 হয়। হু ইজ দ্যাট? একটু ধরে বলো, ক্লাসে আছে, বাসায় এসে নিচে বসতে বলো। তাহলে এটার ডিফারেন্সিয়েশন 0, এটার ডিফারেন্সিয়েশন a1, এটার ডিফারেন্সিয়েশন 2 ইন্টু a2x, এটার ডিফারেন্সিয়েশন 3 ইন্টু a3x স্কোয়ার, এটার ডিফারেন্সিয়েশন 4x কিউব, 4 ইন্টু a4x কিউব প্লাস 5a5 x টু দি পাওয়ার 4, এভাবে চলতে থাকবে। কি ক্লিয়ার? আমি একবার ডিফারেন্সিয়েশন করেছি উভয় পক্ষকে x এর সাপেক্ষে। কি ক্লিয়ার হয়েছে? তাহলে পৃথিবীর যে কোনো ফাংশনকে আমরা এই ফাংশন দিয়ে প্রকাশ করব। আসলে শুধু এখানে আমাদের যেগুলো অজানা রাশি
সেগুলো বের করার একটা ক্ষুদ্র প্রয়াস আমরা কাজে লাগাচ্ছি যে এফ ড্যাশ এক্স ফার্স্ট ডেরিভেটিভ এইটা। এবারে সেকেন্ড ডেরিভেটিভ বের করব। সেকেন্ড ডেরিভেটিভ অফ এফ অফ এক্স ইকুয়াল টু, এটা তো জিরো আগে থেকে আসে। এবার এ ওয়ানের ডিফারেন্সিয়েশন, এটা একটা ধ্রুব সংখ্যা, এর ডিফারেন্সিয়েশন জিরো লিখবো না, এটার ডিফারেন্সিয়েশন 2a2 প্লাস এটার ডিফারেন্সিয়েশন তোমরা জানো কিন্তু এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন 2x, পাওয়ারটা সহগ হয়, একটা পাওয়ার কমে যায়, তাহলে এটার ডিফারেন্সিয়েশন 2x, তাহলে এখানে গুণ হলে 6a3x প্লাস 3 4 12 a4x স্কোয়ার প্লাস 4 5 20 a5x কিউব, এভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। দিস ইজ এফ ডাবল ড্যাশ এক্স। এবারে থার্ড ডেরিভেটিভ অফ এফ অফ এক্স ইকুয়াল টু, এবার এটার ডিফারেন্সিয়েশন 0, এটা হবে 6 ইন্টু a3, তারপরে এটা হবে 12 দুগুণ 24 ইন্টু a4x, তারপরে 3 করে 60 a5x স্কোয়ার, এভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। তোমাদের ডিফারেন্সিয়েশন মনে আছে তো নাকি বাবা? আমি এই জন্য কিন্তু কিছু বলছি না, যে পাওয়ারটা সহগ হয়, একটা পাওয়ার কমে যায় যতবার ডিফারেন্সিয়েশন করব। আর করতে ভালো লাগছে না অঙ্ক, তাহলে এরকমভাবে এটা ডট ডট যার অর্থ আমি আরও পারতাম কিন্তু করলাম না, রাইট? তাহলে ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ এগুলো সব বের করে নিলাম, রাইট? এবার আসো মস্তাক, আমার দরকার এ নট, আমার দরকার a1, আমার দরকার a2, আমার দরকার a3, এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব। এগুলো প্রত্যেকটা লাইন হচ্ছে সাহায্যকারী ভার্ব। a1 a2 a3 এগুলো বের করার জন্য, এ নট এগুলো সবই বের হবে, এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব। ওকে, এই লাইনে যদি আমি x এর মান 0 বসাই উভয় পক্ষে, তাহলে বলো তো এটা f of 0 হবে, এটা এ নট থাকবে, এই পরের অংশ সবই 0 হয়ে যাবে। তাহলে এই সব সাহায্যকারী ভার্বে x ইকুয়াল টু 0 বসিয়ে পাই। x ইকুয়াল টু 0 হলে মোস্তাক তুমি দেখতে পাচ্ছ যে x ইকুয়াল টু 0 হলে এ নট এর মান তুমি পাবা এ নট ইকুয়াল টু f of 0। দেখো x ইকুয়াল টু 0 হলে এ নট ইকুয়াল টু f of 0, কারণ এই বাকিগুলো সবই 0। এবারে a1 কত হবে দেখো মোস্তাক, তুমি a1 বের করতে গেলে নিশ্চয়ই তুমি এখান থেকে বের করবা না, a1 বের করবা এখান থেকে, এই দ্বিতীয় লাইন থেকে। আমি x এর মান কি বসাতে চাইছি? 0 বসালে এখানে কত হবে? f ড্যাশ 0, রাইট? আবার এই অংশগুলো কি হয়ে যাবে? এখান থেকে অংশগুলো 0, কি রাইট? তাহলে a1 ইকুয়াল টু f ড্যাশ 0, উভয় পক্ষে x এর মান আমরা 0 বসাবো। এবারে a2 বের করব, তাহলে a2 বের করতে চাইলে উভয় পক্ষে আবার 0 বসাবো, কারণ এখান থেকে 0 হবে তখন। তাহলে a2 ইকুয়াল টু কত হবে বলো তো মোস্তাক? f ডাবল ড্যাশ 0 ডিভাইডেড বাই 2, 2 ইন্টু a2 আছে যেহেতু এখানে, তাহলে a2 ইকুয়াল টু f ডাবল ড্যাশ 0 ডিভাইডেড বাই 2 মানে 1/2 লিখলাম। কি কিছু মনে করলা? ঠিক আছে। এবারে a3 বের করতে গেলে কোথায় 0 বসাবা? নিচের লাইনে। তাহলে a3 ইকুয়াল টু কত হবে মোস্তাক তুমি বলো? 1/6 f ট্রিপল ড্যাশ 0, এরকম লাইক দ্যাট। তার মানে সর্বসাক করলে আমরা যেটা দেখতে পাইলাম, খেয়াল করো মোস্তাক, সর্বসাক করলে আমরা দেখতে পাইলাম যে কোনো ফাংশনের ক্ষেত্রে এ নোটের মান আসবে f of 0। ওকে, এটাকে একটু আদর্শ আকারে লিখি, 1/0 ফ্যাক্টোরিয়াল ইন্টু f of 0। আটকে যাচ্ছে নাকি? a1 ইকুয়াল টু 1/1 ফ্যাক্টোরিয়াল ইন্টু f ড্যাশ 0, a2 ইকুয়াল টু 1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু f ডাবল ড্যাশ 0, a3 ইকুয়াল টু 1/3 ফ্যাক্টোরিয়াল ইন্টু f ট্রিপল ড্যাশ 0। তাহলে কি আমি তোমাদেরকে বুঝাতে পারলাম মোস্তাক? এখন যদি আমি বলি এরকম করে
এ এন ইকুয়াল টু কত হবে, তাহলে এ এন ইকুয়াল টু 1/n ফ্যাক্টোরিয়াল ইনটু এফ এন 0, এমনি লিখলাম আর কি, রাইট। তার মানে পৃথিবীর যে কোনো ফাংশনকে যদি তুমি এইরকম এক্স এর ঊর্ধ্বক্রমিক ফাংশনে রূপ দিতে চাও, দেখো মোস্তাক, যদি তুমি এফ অফ এক্স ফাংশনকে এরকম এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রমিক অনুসারে তুমি সাজাতে চাও, পিছনে ডবলে চালু হয়ে গেছে দেখো, সেক্ষেত্রে তোমাকে a0 a1 a2 a3 এর মান চিরকাল এরকম হবে। অর্থাৎ আমরা এখন লিখতে পারি অতএব এফ অফ এক্স পৃথিবীর যে কোনো ফাংশন, হলুদ কালার দিয়ে লিখব, অতএব পৃথিবীর যে কোনো ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু a0 আর লিখব না, a0 মানে কি 1/0 ফ্যাক্টোরিয়াল ইনটু এফ অফ 0 প্লাস a1x, a1 মানে 1/1 ফ্যাক্টোরিয়াল ইনটু f dash 0 ইনটু x প্লাস a2 মানে কি ছিল 1/2 ফ্যাক্টোরিয়াল ইনটু f ডাবল ড্যাশ 0 ইনটু x স্কয়ার প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল f ট্রিপল ড্যাশ 0 ইনটু x কিউব, এইভাবে চলতে থাকবে। এটার সৌন্দর্যটা আরেকটু বাড়িয়ে দিই, আমি কিচ্ছু করিনি কিন্তু দেখো, তোমরা একটু খেয়াল করো, তোমরা খেয়াল করো একটু, আমি বলেছিলাম যে পৃথিবীর যে কোনো ফাংশনকে আমি এই রূপ দেব, আর এই রূপ দিতে গিয়ে এই ধ্রুবকগুলো আমি বিবেচনা করে নিয়েছিলাম, এই ধ্রুবকগুলো আমি ডিফারেন্সিয়েশনের সাহায্যে বের করে নিয়েছি, রাইট। যে ফাংশনই হোক না কেন, a0 a1 a2 a3 এগুলোর মান বের করেছি কিনা, এই মানগুলো শুধু এই লাইনে বসিয়ে দাও তোমরা, সেই বসানোটাই এখানে বসাইছি। কি ক্লিয়ার মোস্তাক? এরপরে আসে বলছি আমি, দেখো এটাকে একটু সাথে লিখি, অতএব পৃথিবীর যে কোনো ফাংশন ইকুয়াল টু, এটা না লিখলো এটা 1, এটা এফ অফ 0 প্লাস, একটু খেয়াল করে দেখো এগুলো তো সব গুণ আছে, x কে x বাই 1 ফ্যাক্টোরিয়াল ইনটু f ড্যাশ 0, সুন্দর করে লিখি একটু, প্লাস এটা গুণ করলে x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু f ডাবল ড্যাশ 0 প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু f ট্রিপল ড্যাশ 0, এইভাবে চলতেই থাকবে ভাইজান। ওকে, মনের খাতায় স্মৃতির পাতা না, এমন জায়গায় তুমি এই জিনিসটা লিখে রাখো যে জায়গাতে পৃথিবীর আর কেউ স্থান পাবে না তোমাদের কাছে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা পৃথিবীর যে কোনো ফাংশনকে এই জিনিসটা দিয়ে প্রকাশ করা যায়, পৃথিবীর যে কোনো ফাংশনকে এই আকারে প্রকাশ করা যায়। এক্সেলেন্ট একটা জিনিস। ওকে, দেখো মোস্তাক, ছেলে মেয়েদেরকে আজকে আমি শিখে ছাড়বো, এইটা দিয়ে আজকে এই জিনিস শেখাবো, 1 প্লাস এক্স হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস 2x প্লাস এক্স স্কয়ার। এটা কিন্তু ছেলেমেয়েরা জানে, জানো, এরা কিন্তু জানে। হ্যাঁ, তাহলে পৃথিবীর যে কোনো ফাংশনকে আমরা এই আকারে না বলে, এই যে দেখো, এই আকারে না বলে আমরা এই আকারটা বলবো, যে পৃথিবীর ওই আকারও যা এটাও তা, এই যে যেটা লিখেছি আমরা, রাইট। আমরা a0 a1 a3 a2 এগুলোর মানই তো বের করলাম এখানে, তাই কিনা? এখন আমার প্রশ্ন যে এই এফ অফ এক্স ফাংশন, মনে করো লেফট সাইড এটা তো একটা এক্স এর ফাংশন। এখন দেখো মোস্তাক, তুমি বুঝবা কিনা জানি না, ধরে নিলাম এটা ইকুয়াল টু এফ অফ এক্স, আমি ধরে নাও বিস্তার জানি না, এটার বিস্তার কত, ধরি এফ অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স হোল স্কয়ার, ধরে নিলাম। এখন তোমাকে বললাম যেটা ফার্স্ট ডেরিভেটিভ বের করো, এফ ড্যাশ এক্স ফার্স্ট ডেরিভেটিভ, এই তোমরা ডিফারেন্সিয়েশন পারো কিনা? এটা এক্স ধরতে হয়, এটার উপর স্কয়ার আছে, এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন 2 ইনটু এক্স, যাকে এক্স বলেছিল তার কাফারা 1 আসবে, মানে পুনরায় ডিফারেন্সিয়েশন। এবার এফ ডাবল
করো এফ ডাবল ড্যাশ এক্স, মোস্তাক এফ ডাবল ড্যাশ এক্স কি আটকে গেছে নাকি? এই 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 আটকাস না, আটকাস না। ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। ধরো ধরো, ভাই ফোন হাতে লেন, ক্লিয়ার হয়ে যাবে। নাইয়ান হাসান আটকে গেছে, ক্লিয়ার হয়ে গেল তোরে আপু। কেমন আটকালো? ঠিক আছে, এবার ফোন হাতে নিলেই ক্লিয়ার। ওয়াও, এগুলো হাতের বরকত আছে বুঝলা। না আবার ঝাপসা দেখাচ্ছে, আমি তো ঝাপসা দেখতে পাচ্ছি। মোস্তাক তুমি কি করে ক্লিয়ার দেখছো? ভাইয়া আর হাতে জাদু মাঝে মাঝে ডিস্টার্ব দিচ্ছে। ঝাপসা হয়ে গেল, ক্লিয়ার হয়েছে। ওকে, এখন ক্লিয়ার। নাইয়ান হাসান বলছে, মমতাজ বলছে ঝাপসা। ভাই এখনো ব্লার আছে। পূর্ণিমা হক দেখছি। ও আটকে আছে তো, আমার আটকে আছে। ছেলে মেয়েরা তো মিথ্যা বলেনি। আরে ক্লিয়ার হরে বাবা, ক্লিয়ার হও তাড়াতাড়ি। এত সুন্দর একটা জিনিস যখনই পড়াতে যাব, এইবারে ক্লিয়ার চলে আসলো। হ্যাঁ চলে আসছে। আয় আয় আয়, হ্যাঁ ক্লিয়ার হয়েছে, এবার এসছে। দেখো এফ ডাবল ড্যাশ এক্স যখন বের করব আমি, তখন এটার আবার ডিফারেন্সিয়েশন 2। হ্যাঁ, এটার আবার ডিফারেন্সিয়েশন আসবে হচ্ছে শুধু 2, কারণ এক্স এর ডিফারেন্সিয়েশন 1। আবার ঝাপসা হয়ে গেল। কি ঠিক আছে? এবার ঠিক আছে। তাহলে এফ অফ এক্স বের করলাম, এফ ড্যাশ এক্স বের করলাম, এফ ডাবল ড্যাশ এক্স। আমাকে কিন্তু আগে জানতে হবে এই জিনিসটা, এই সূত্রটা নিয়ে, যে পৃথিবীর যে কোনো ফাংশনকে আমরা এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রমিক অনুসারে সাজাতে গেলে আমার এফ অফ 0 লাগবে, এফ ড্যাশ 0 লাগবে, এফ ডাবল ড্যাশ 0 লাগবে। এগুলো তো থাকবেই, এগুলো কিন্তু থাকবে। আমার অজানা রাশিগুলো কোনগুলো? এফ অফ 0, এফ ড্যাশ 0, এফ ডাবল ড্যাশ 0, এগুলো আমার অজানা রাশি, রাইট? তাহলে অজানা রাশিগুলো বের করার জন্যই কিন্তু আমি ডিফারেন্সিয়েশন করতেছি। তাহলে আমার এফ অফ 0 লাগবে। এফ অফ 0 বের করতে চাইলে এফ অফ এক্স ইকুয়াল টু এটা লিখে নিয়েছে, অতএব এফ অফ 0 বের করো। এফ অফ 0 ইকুয়াল টু, খেয়াল করো মোস্তাব, এক্স এর মান যদি 0 বসাও 1, এফ ড্যাশ এক্স তুমি বের করে রেখেছো, তাহলে এফ ড্যাশ 0 এর মান কত আসবে? এফ ড্যাশ 0 ইকুয়াল টু, তাহলে এফ ড্যাশ 0 ইকুয়াল টু 2। এবারে এফ ডাবল ড্যাশ 0 বের করো, এফ ডাবল ড্যাশ 0, তাহলে এফ ডাবল ড্যাশ 0 ইকুয়াল টু 2, রাইট? এরপরে এগুলো কিন্তু সব 0 হয়ে যাবে। দেখো এফ ট্রিপল ড্যাশ এক্স ইকুয়াল টু 0, ডিফারেন্সিয়েশন 0 হয়। তাহলে অতএব এফ ট্রিপল ড্যাশ 0 ইকুয়াল টু 0ই হবে, কারণ এটা তো এক্স এর মান 0 বসো, এই পাশে তো এক্স নাই, এখানে 0 আছে। তাহলে এর পরবর্তীগুলো সবই 0 হবে। তাহলে আমি যদি এখন বলি যে আমরা জানি এভাবে লিখবা, তাহলে বাম পাশের এই ফাংশনটাকে একটা এফ অফ এক্স ফাংশন ধরে নিলাম, যতক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েশন করা যায় সেগুলো করেছি। এবারে লিখবা, আমরা জানি, কারা জানে? আমরা
জানি পৃথিবীর যে কোনো ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু লিখতে পারি আমরা এফ অফ 0 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ ড্যাশ 0 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ ডাবল ড্যাশ 0 প্লাস এভাবে চলতে থাকে। এটা পৃথিবীর যে কোনো ফাংশন, ঠিক আছে মোস্তাক? দেখো তাহলে আমি যদি উভয় পক্ষে মান বসাই, হোয়াট ইজ এফ অফ এক্স? এফ অফ এক্স মানে হচ্ছে 1 প্লাস এক্স হোল স্কোয়ার, 1 প্লাস এক্স হোল স্কোয়ার। এফ অফ এক্স কিন্তু আমাদের ধরা ছিল, এই যে দেখো এটা এফ অফ এক্স মানে 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স হোল স্কোয়ার। বাম পাশে মান বসিয়ে দিলাম। এবার ডান পাশে মান বসাবো। ডান পাশে কিসের মান বসাবো? এফ অফ 0 এর মান বসাবো। এফ অফ 0 মানে কত? এফ অফ 0 আমাদের বের করা আছে, খেয়াল করো। এই যে এফ অফ 0 এর মান 1, এফ ড্যাশ 0 এর মান 2, মান বসিয়ে দাও এখানে। হ্যাঁ, মান যদি বসাই এফ অফ 0 এর মান হচ্ছে 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ ড্যাশ 0 এর মান কত ছিল? এফ ড্যাশ 0 এর মান কত ছিল মোস্তাক? 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ ডাবল ড্যাশ 0 এর মান কত ছিল? তাও 2 প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ ট্রিপল ড্যাশ 0 মান কত? 0। সো দিস ইকুয়াল টু, পরেগুলো সবই 0 হবে, এটা অসীম দ্বারা হবে না। 1 প্লাস 2x প্লাস 2x, 1 ফ্যাক্টর মানে 1, 2 ফ্যাক্টর মানে 2, আর এই 2 তো ফু দিলে উড়ে যায়, তাহলে থাকে এক্স স্কোয়ার। প্রমাণিত, ছোটকালের একটা সূত্র প্রমাণ করলাম। কি ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো ভাই ভাবিরা? 2 এর ডিফারেন্সিয়েশন তো আমরা 0 লিখেছি রে পাগলা, 2 এর ডিফারেন্সিয়েশন 0। নাইয়ান হাসান, তুমি কি বুঝেছো আপু? বলো না প্লিজ। এখন তো ডিস্টার্ব দিচ্ছে না, তাহিদ প্রত্যেক এখন তো ডিস্টার্ব দিচ্ছে না। তাহমিদুল ইসলাম আমি বলছে সো কিউট, সুন্দর। হ্যাঁ ক্লিয়ার, ভেরি গুড। তাহলে আমরা পৃথিবীর যে কোনো ফাংশনকেই ওই ফাংশন দিয়ে প্রকাশ করতে পারি, রাইট? এক্সিলেন্ট একটা জিনিস ছিল, এক্সিলেন্ট। কয় সিলেন্ট? 2 সিলেন্ট। এবারে দেখো ভাইয়া, তাহলে তোমরা এরকম সূত্র তোমরা এভাবে নিয়ে আসতে পারো আসলে। হ্যাঁ, এবারে দেখো, এবারে তো মজা, এবারে তো যে জিনিসটা শিখবো না এতদিন, এই যে তোমাদের বিগত 1 বছর থেকে আমি অপেক্ষা করতেছি, সেই দীর্ঘ জীবন থেকে অপেক্ষার ফল সমিষ্ট হয়। আমি এবার ই টু দি পাওয়ার এক্স কে বিস্তার করব। ই টু দি পাওয়ার এক্স কে বিস্তার করলে কি ফর্মুলা হয় তোমরা শিখেছ। ই টু দি পাওয়ার এক্স কে সূত্র আকারে আগে এক সময় লিখে দিতাম, বলেছিলাম যে কোনো না কোনো একদিন তোমাদেরকে শিখাবো, আমি ফাঁকি দিতে জানি না আসলে কখনো। এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল প্লাস এইভাবে অসীম পর্যন্ত। দিস ইজ ই টু দি পাওয়ার এক্স। এটা তোমাদেরকে আমি মুখস্থ লেখাইছিলাম কোনো এক সময়, মনে আছে? এবং তোমাদেরকে বলেছিলাম তত্ত্ব মুখস্থ রাখো, ভবিষ্যতে ইনশাল্লাহ তোমাদেরকে আমি এটা ভালোভাবে শিখাবো। আটকে গেছে কেন রে? আটকে গেল, আটকে গেল রে, আটকে গেল। বাইরে ভাই, অনলাইন ক্লাস শুরু হওয়ার পর থেকে দিনে কয়েক হাজার বার করে ক্লিয়ার ঝাপসা আটকে গেল ব্লার। The beauty is coming now. ওই যে একটা গান ছিল না, মিলন হবে কত দিনে আমার মনের মন।
মানুষের শুনে দেখা হবে কত দিনে, দেখা হবে কত দিনে আমার মনের মানুষের শুনে। কি মস্তা কিছু হচ্ছে, আটকে আছে? দেখি মোবাইলটা দাও। কাকে ফোন দেব? আম্বার আইটিকে, তাই না? ধরবে না নিশ্চয়ই। না না, ছুটি হবে না ভাইয়া, এটা আমাকে শিখাতে হবে আজকে। এটা দ্বারা সম্ভবত চলে আসতেছে, সম্ভবত ক্লিয়ার হচ্ছে। কখন যেন একজন ফোন দিয়েছিল কালকে, না তারপরে বলি এমন। তোমরা একটু লাইনে থাকো। ওয়ালাইকুম সালাম। ইমন, আমি তো মানে খুব বিরক্ত হয়ে গেলাম তোমাদের এই নিয়ে, সার্ভিস নিয়ে। হ্যাঁ, গত 2 দিন থেকে। হ্যাঁ সেটা তো বুঝছি, কিন্তু এইভাবে কি হয় বলো? ক্লাসের টাইমে বারবার ফোন দিতে হচ্ছে। আমি এই যে লাইভে ক্লাসে আছি মনে করো, এই যখনই ক্লাসে ঢুকি তখনই মনে করো এই অবস্থা হচ্ছে। যদি সাথেই যদি আমাকে কনসাল্ট করতে চলে যায়, তাহলে এটা তো মনে করো আসলে মানে হয় না। আসলে তোমরা বললে যে আমার এখানে ছাড়া কোনো জায়গায় বলে নাই। গতকালকে কতজন নাম্বার আইটি আমার ইউজ করে, আমার ওই যে নাহিদ বায়োলজি আছে না, হ্যাঁ নাহিদ বায়োলজি, সেও বলছে ভাই আমি নাম্বার আইটি ইউজ করি, বাট মানে অবস্থা খুবই খারাপ, আমি ওদের লাইন বাদ। এভাবে তো আসলে হয় না। হ্যাঁ, তাহলে কি করবো বলে? এই জায়গায় ক্লাসে আসি, ছেলেমেয়েরা কি করতেছে, তো কমেন্টগুলো তো থাকেই যাচ্ছে, তুমি আসে দেখো, মানে তোমাদের কেউ আসে দেখে তখন বুঝতে পারবে। গতকালকে জুয়েল ভাই তো বিরক্ত হয়ে চলে গেছে ক্লাস থেকে বের হয়ে। মানে ক্লাসের সময় যদি এরকম হয়, আমরা কতবার তোমাদেরকে ফোন দেবো? তোমাদেরকে ফোন দিতেও তো আমাদের তো লজ্জা লাগে মনে করো। হ্যাঁ, না না না, সেটা বুঝছি, তোমার তো এখানে করার কিছু নাই। হ্যাঁ, তাহলে এই অথরিটি আসলে কি করতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে কথা বলেছিল, তারপরে হুম, না না না, সেটাই ঠিক আছে। হুম 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 হুম, ঠিক আছে। এই যে দেখো এখনো লাইনে আছি, এই যে ঝাপসা হচ্ছে, আমি কিন্তু লাইভে আছি, বুঝলা? আটকে গেছে, ছেলেমেয়েরা খুব বিরক্ত হয়ে আছে সকাল থেকে, কি অবস্থা? ঠিক আছে। মস্ত আমার কোন মোবাইলের ডাটা আছে যেন, তোমরা যেও না, দাঁড়াও, এটাতে মনে হয় ডাটা আছে নাকি?